শেখ হাসিনার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলো আজ। এর মধ্য দিয়ে আইনের আওতায় আসবে কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই সঙ্গে আরও আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আজকে আমরা সারাদিনই গণমাধ্যমে দেখলাম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে প্রচারিত, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই সঙ্গে আরও আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আজকে আমরা সারাদিনই গণমাধ্যমে দেখলাম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিচার দেখল পুরো। সেই সঙ্গে আরও আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আজকে আমরা সারাদিনই গণমাধ্যমে দেখলাম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিচার দেখল পুরো বিশ্ব, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এর মধ্য দিয়ে সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আজকে আমরা সারাদিনই গণমাধ্যমে দেখলাম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিচার দেখল পুরো বিশ্ব, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এর মধ্য দিয়ে কি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি আনা যাবে? এর মধ্য দিয়ে কি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি আনা যাবে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার মনে হয় জিনিসটাকে খুব সহজভাবে বিবেচনাটা আমরা যদি করি তাহলে কি, সেটা হচ্ছে 2024-এ যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হলো এবং দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে এসে সেই ধন্যবাদ আপনাকে। আমি আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার মনে হয় জিনিসটাকে খুব সহজভাবে বিবেচনাটা আমরা যদি করি তাহলে কি, সেটা হচ্ছে 2024-এ যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হলো এবং দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে এসে সেইখানে সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য একটা হত্যাযজ্ঞ, জিনিসটাকে খুব সহজভাবে বিবেচনাটা আমরা যদি করি তাহলে কি, সেটা হচ্ছে 2024-এ যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হলো এবং দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে এসে সেইখানে সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য একটা হত্যাযজ্ঞ সংগঠিত করলো। তো সুতরাং আমাদের প্রধান দাবি কি, অন্যতম বিবেচনাটা আমরা যদি করি তাহলে কি, সেটা হচ্ছে 2024-এ যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হলো এবং দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে এসে সেইখানে সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য একটা হত্যাযজ্ঞ সংগঠিত করলো। তো সুতরাং আমাদের প্রধান দাবি কি, অন্যতম প্রধান দাবি হচ্ছে এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, যারা নেপথ্যের নায়ক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং বিচারের কার্যক্রম সবাই মিলে আমরা দেখতে চাই। তো সেই অর্থে বিচারের কার্যক্রম শুরু হচ্ছে, কথাটা তো নিঃসন্দেহে পজিটিভ। সুতরাং আমরা যেহেতু বিচার কাজ শুরু হচ্ছে, আমরা বিচার স্বচ্ছতার সাথে দেখতে চাই, এটা হচ্ছে মূল কথা। তো এই ক্ষেত্রে দুইটা কথা একটু বলতেই হচ্ছে। একটা কথা, পুরনো কথা আমি রিপিট করি, কারণ এটা বলে রাখাই উচিত, হয়তো আজকে না বললে হতো, কিন্তু এটা আমরা প্রথম দিন থেকেই বলেছি, আজকে বলছি নট দ্যাট। আর একটা রিসেন্ট ঘটনা আমাকে বলতেই হবে। প্রথম কথা হচ্ছে, আমরা শুরুতেই বলেছিলাম আমরা বাম জোট লিখিতভাবে, যেটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে যখন ওনার আমন্ত্রণ দেখা করে লিখিত বলা আছে যে আমরা এত বড় একটা হত্যাযজ্ঞের বিচার বিশেষ ট্রাইব্যুনালে চাই। কিন্তু ওনারা বিশেষ ট্রাইব্যুনাল করলেন না, ওনারা আগের যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ছিল, আমি যদি ভুল না করে থাকি, সেইখানে করলেন। আমরা প্রথমে বলেছিলাম এটা তো একটা প্রশ্নবিদ্ধ হতে পারে, কারণ ওটা তো আমরা 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ করছি। দ্বিতীয়ত আমরা দেখলাম, এটা আমরা কিন্তু অনেক আগে বলেছি, আমরা আজকে নতুন বলছি না, যে চিফ প্রসিকিউটর এইটার যাকে নিযুক্ত করা হলো, তিনি তো কিন্তু ওই 71-এর যে ঘাতক, ওই বিচারে তাদের উকিল ছিল। তো আমরা বলছিলাম দেশে কি আর উকিল নাই? এত উকিল, তার মধ্যে এগুলো প্রশ্নবিদ্ধ। তা আমি খালি মনে বলছি এই কারণে যে বিচারটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে স্বচ্ছতার সাথে আমরা দেখতে চাই। এবার আরেকটা কথা এই সুযোগে বললাম, যে নতুন যেটা এখন বলতে চাই, এইটা আমি জানি না যে বাস্তবতাটা কি। আপনি দেখেন, এর আগের আমলে 71-এর ঘাতক এবং যুদ্ধাপরাধীদের যে বিচার হলো, সেই বিচারের একজনের একেবারেই সর্বোচ্চ শাস্তি হয়েছিল।
তারপরে রিভিউতে তিনি পুরোপুরি খালাস পেয়ে গেলেন। এখন এইটা নিয়ে তো অনেকের মনে এখনো প্রশ্ন উঠেছে যে বিষয়টা কি তাইলে, কারণ এটা বিচারের বিষয়, এটা নিয়ে কথা বলা যায় না, কিন্তু মানুষের মনে যে প্রশ্নগুলো উদ্রেক হয় সেই প্রশ্নগুলো তো সামনে আসে যে এক রেজিম একটা বিচার করলো আর এক রেজিম এসে হইলো। যদিও আমরা জেনারেলি বুঝি যে আইন তো এক অর্থ অন্ধ, তার কাছে যে কাগজপত্র দেওয়া হয় তার ভিত্তিতেই তিনি হয়তো সিদ্ধান্ত নেন। একটা সিদ্ধান্ত যদি হয়েও যায় যে কেউ খালাস পেল, তিনি তার মানে ভালো ছিলেন এমন না। একজন মার্ডারারও, মানে যিনি হত্যাকারী, তিনি যদি প্রমাণের অভাবে খালাসও পেতে পারেন, তাহলে কিন্তু সে হত্যাকারী হিসেবে থাকে। কিন্তু আমি বলছি যে এই যে ঘটনাবলী, যাতে কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়, এই দায়িত্ব সরকারের উপরে কিন্তু নির্ভর করবে। এটি একটি, এই পয়েন্টে আমার লাস্ট বক্তব্য। সেটা কি, আমরা এই যে একটা ঘটনা ঘটে তার যে বিচারের কথাটা বলি কেন বলি? এই কারণে যাতে এই ধরনের ঘটনাবলী কেউ যাতে করার সাহস না পায়। এখন এইটা অনেক ঠিক, শুধুমাত্র ব্যক্তিকে আপনি এক ধরনের শাস্তি দেওয়ার মধ্যে কি পুরোটা করতে পারবেন? না, পারা যাবে না। কারণটা হচ্ছে যে এইটা কতগুলো বিশেষ ঘটনার প্রেক্ষিতে কেউ যদি কর্তৃত্ববাদী হয়ে ওঠে, স্বৈরাচারী হয়ে ওঠে, তাইলে তার অনিবার্য পরিণতিতে ক্ষমতায় টিকে থাকার জন্য এ ধরনের নানাগুলো ঘটনা ঘটতে হয়। যেমন মুক্তিযুদ্ধের সময় যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করত, যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, তারা ন্যাচারালি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে নাই। তারা রাজাকার আল বদর আল শামস তৈরি করেছিল, তারা ওই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হত্যাযজ্ঞ করেছিল, ওইটা তার রাজনীতির অনিবার্য পরিণতি। আর 24-এ এত বড় একটা অভ্যুত্থান সংগঠিত হচ্ছে যেখানে ছাত্র জনতা রাজপথে চলে গেছে, তাকে গুলি করে এত বড় একটা হত্যাযজ্ঞ করতে হবে, সেটাও কিন্তু হয়েছে ওই ক্ষমতা, তার দম্ভ, তার জায়গায় থেকে। তাহলে এই জায়গায় আমাদের মনে রাখতে হবে, তারা ওই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হত্যাযজ্ঞ করেছিল, ওইটা তার রাজনীতির অনিবার্য পরিণতি। আর 24-এ এত বড় একটা অভ্যুত্থান সংগঠিত হচ্ছে যেখানে ছাত্র জনতা রাজপথে চলে গেছে, তাকে গুলি করে এত বড় একটা হত্যাযজ্ঞ করতে হবে, সেটাও কিন্তু হয়েছে ওই ক্ষমতা, তার দম্ভ, তার জায়গায় থেকে। তাহলে এই জায়গায় আমাদের মনে রাখতে হবে, আমরা একই সাথে যেমন এই বিচারের কাজ চলবে চাইবো, একই সাথে এই ধরনের, ওইটা তার রাজনীতির অনিবার্য পরিণতি। আর 24-এ এত বড় একটা অভ্যুত্থান সংগঠিত হচ্ছে যেখানে ছাত্র জনতা রাজপথে চলে গেছে, তাকে গুলি করে এত বড় একটা হত্যাযজ্ঞ করতে হবে, সেটাও কিন্তু হয়েছে ওই ক্ষমতা, তার দম্ভ, তার জায়গায় থেকে। তাহলে এই জায়গায় আমাদের মনে রাখতে হবে, আমরা একই সাথে যেমন এই বিচারের কাজ চলবে চাইবো, একই সাথে এই ধরনের প্রবণতা যাতে না ওঠে তার জন্য যে রাজনৈতিক সংগ্রাম, সামাজিক সংগ্রাম, সাংস্কৃতিক সংগ্রাম, সেগুলো অব্যাহত রেখার মধ্য দিয়ে মানুষের চেতনা উন্নত করতে হবে, যাতে করে মানুষ কখনো এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী কেউ যদি হয়ে ওঠে, সে যাতে তাকে প্রতিরোধ করতে পারে এবং জনগণের শাসন এবং জনগণের আকাঙ্ক্ষার পথে এগিয়ে যেতে পারে। তাহলেই কিন্তু আমরা পারফেক্টলি বিচারের কাজটা অগ্রসর হচ্ছে বলতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, ৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে, এবং এবারই আমরা দেখলাম যে ইতিহাসে প্রথম বিচার কাজ সরাসরি সম্প্রচার হলো টেলিভিশনে। সেই সঙ্গে চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছে, প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। নজির কি স্থাপন করতে পারবো আমরা? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, ৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে, এবং এবারই আমরা দেখলাম যে ইতিহাসে প্রথম বিচার কাজ সরাসরি সম্প্রচার হলো টেলিভিশনে। সেই সঙ্গে চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছে, প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। নজির কি স্থাপন করতে পারবো আমরা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, নজির তো অনেক কিছু সৃষ্টি হয়, তো নজির কি স্থাপন করতে পারবো আমরা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, নজির তো অনেক কিছু সৃষ্টি হয়, তো নজিরটা ভালো না মন্দ এটা হলো বিষয়। শেখ হাসিনাও তো অনেক বিষয়ে নজির সৃষ্টি করেছেন। তো প্রথম কথা হচ্ছে আইসিটি। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, নজির তো অনেক কিছু সৃষ্টি হয়, তো নজিরটা ভালো না মন্দ এটা হলো বিষয়। শেখ হাসিনাও তো অনেক বিষয়ে নজির সৃষ্টি করেছেন। তো প্রথম কথা হচ্ছে আইসিটি ইজ এ শর্ট কোর্ট, এটা, এবং এটা সামারি কোর্ট অনেকটা। তো আমরা যেটা আরো সেপ্টেম্বর মাস থেকে আমরা যেটা বলছিলাম যে এইরকম যে গণহত্যার জন্য অন্তত 20টা কোর্ট গঠন করা যেতে পারে। আমি মনে করে দিতে চাই যে 1993-94 সালে আমাদের জাস্টিস টি.এইচ. খান, সাবেক বিচারপতি,
তাকে রুয়ান্ডা আইসিটি ট্রাইব্যুনালে আইসিটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে তাকে বিচারপতি নিয়োগ করা হচ্ছিল। তো আমার কথা হচ্ছে যে এইখানে যে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার কার্য শুরু হলো, এই চার্জ গঠনটা করতে এতদিন লাগবে কেন? আমার কাছে সমস্ত প্রমাণ আমি ইউটিউবে গেলে পাচ্ছি। শেখ হাসিনার গুলি করার আদেশ থেকে আরম্ভ করে সব কিছু, এই তার যে সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য বিচারের যে তথ্যপাত্য, এইগুলো সব আপনার সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আর তার আমাদের প্রসিকিউটর টিম তাজুল ইসলামের নেতৃত্বে যে প্রসিকিউটর টিম, জামাতের প্রসিকিউটর টিম, ওদের খুঁজে পেতে কি এত বছর লাগলো? এত 10 মাস লাগলো? এটা একটা কথা। আর আমার কথা হচ্ছে যে এই কোর্ট আমাদের সাবেক বিচারপতি, অন্তত বহু সংখ্যক সাবেক বিচারপতি বেঁচে আছেন যাদের বয়স 70-র ভিতরে, অন্তত 50 জন বিচার বেঁচে আছেন। এদের প্রত্যেককে একজন করে দিয়ে নতুন আমাদের ভালো, এটা একটা কথা। আর আমার কথা হচ্ছে যে এই কোর্ট আমাদের সাবেক বিচারপতি, অন্তত বহু সংখ্যক সাবেক বিচারপতি বেঁচে আছেন যাদের বয়স 70-র ভিতরে, অন্তত 50 জন বিচার বেঁচে আছেন। এদের প্রত্যেককে একজন করে দিয়ে নতুন আমাদের ভালো লয়ারদেরকে অ্যাডহক বেসিসে এই কোর্ট আমাদের সাবেক বিচারপতি, অন্তত বহু সংখ্যক সাবেক বিচারপতি বেঁচে আছেন যাদের বয়স 70-র ভিতরে, অন্তত 50 জন বিচার বেঁচে আছেন। এদের প্রত্যেককে একজন করে দিয়ে নতুন আমাদের ভালো লয়ারদেরকে অ্যাডহক বেসিসে ট্রাইব্যুনাল করে দেওয়া যায়। লয়ারদেরকে দিয়ে বিচারপতি নিয়োগ করে অ্যাডহক বেসিসে নিয়োগ করবেন, বিচারপতি নিয়োগ দিবেন এবং এই কোর্ট গঠন হয়ে যাবে। এটা অন্তত 20টা কোর্ট গঠন করা যেতে পারে। তো এই ক্ষেত্রে উদ্যোগ নাই। নাম্বার 2 হচ্ছে এইখানে পুরো যে প্রসিকিউশন টিমটা, এটা পুরোটাই জামাতের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে ভুলভালে অন্য পার্টির একটু সমর্থক বা মধ্যপন্থী, এদেরকে তারা ওই জায়গায় আইসিটিতে ঢুকতেই দেয় নাই। তো এইখানেই তো প্রথম প্রশ্ন আসে যে শুধু কি আপনি আজকে যে তাজুল বলছে যে প্রতিহিংসা নয়, কি জানি ভবিষ্যতের প্রতিজ্ঞা, তো আমার তো মনে হয় যে প্রথমে তো আওয়ামী লীগ যারা করে এরা তো কনভিন্স হবে না। এরা বলবে যে ওদের নেতাদেরকে আমরা ফাঁসি দিয়েছিলাম, এই জন্য ওরা এখন প্রতিহিংসার বসে জামাতের সব উকিলদেরকে আইসিটিতে নিয়োগ দিচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে নিয়োগ দিচ্ছে। সেই ক্ষেত্রে এটা মিক্সিং আপ করা দরকার ছিল। কিছু নিরপেক্ষ মানুষদেরকে দেওয়া ছিল, কিছু বিএনপি বা আদার্স পার্টি, ইভেন কমিউনিস্ট পার্টি সমর্থন করে এদেরকেও দেওয়া উচিত ছিল, যারা শেখ হাসিনার ন্যায় বিচার চায়। আমরা বিচারটা ন্যায় ভিত্তিক চাই। আপনি দেখুন যে বিএনপির ক্রস ফায়ারে এবং পিটিএ হত্যা সংখ্যা হচ্ছে 4770 জনের মতো লোককে পিটিএ হত্যা করা হয়েছে বা ক্রস ফায়ার হত্যা করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে 1,43,000, এইখানে আসামির সংখ্যা ছিল 60 লাখ। গুম হয়েছে প্রায় 1204 জন। এই যে ঘটনাটার পরে তো বিএনপি, আমি মনে করি বিএনপি তো তাদের বিচার চায়, শেখ হাসিনার একটা জেনুইন বিচার চায়, কিন্তু এই জেনুইন বিচারগুলিকে আমাদের তত্ত্বাবধায়ক এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে। আপনি দেখবেন, আমি আজকে গত 77 বছরের বিচারের ইতিহাস খুঁজলাম। 1947 সালের পর থেকে 1956 সাল পর্যন্ত পূর্ব বাংলা, 56 সাল থেকে 71 সাল পর্যন্ত ইস্ট পাকিস্তান, 1971 ডিসেম্বর থেকে এই পর্যন্ত বাংলাদেশ। এই 77 বছরের বিচারের ইতিহাসে কোনো প্রধান বিচারপতি ইস্ট পাকিস্তানের এই প্রভিন্সিয়াল কোর্টের প্রাদেশিক আদালতের প্রধান বিচারপতি অথবা স্বাধীন বাংলাদেশের প্রধান বিচারপতিকে কোনো সরকার প্রধান, কোন প্রধানমন্ত্রী, কোন প্রধান উপদেষ্টা 77 বছরে কাউকে কোন প্রধান সরকার প্রধান বিচারপতিকে ডেকে পাঠান নাই। ডক্টর ইউনূস সকল কাস্টমস, সকল প্রথা তিনি ভঙ্গ করে প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকে পাঠিয়েছেন। এটা বিচার বিভাগের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় তিনি রচনা করছেন। এটা তিনি করতে পারেন না। ডক্টর ইউনূস তিনি করতে পারেন না। এটা
কোনোভাবেই করতে পারেন না। আপনি লয়ের ছাত্রী, আপনি দেখুন সকল কাস্টমস, সকল প্রথা তিনি ভঙ্গ করে প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকে পাঠিয়েছেন। এটা বিচার বিভাগের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় তিনি রচনা করছেন। এটা তিনি করতে পারেন না ডক্টর ইউনূস, তিনি করতে পারেন না, এটা কোনোভাবেই করতে পারেন না। আপনি লয়ের ছাত্রী, আপনি দেখুন লিগাল হিস্ট্রি পড়ে, আমাদের লিগাল হিস্ট্রি পড়ে দেখুন যে গত ৭৭ তার বাসভবনে ডেকে পাঠিয়েছেন। এটা বিচার বিভাগের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় তিনি রচনা করছেন। এটা তিনি করতে পারেন না ডক্টর ইউনূস, তিনি করতে পারেন না, এটা কোনোভাবেই করতে পারেন না। আপনি লয়ের ছাত্রী, আপনি দেখুন লিগাল হিস্ট্রি পড়ে, আমাদের লিগাল হিস্ট্রি পড়ে দেখুন যে গত ৭৭ বছরে এই এই অঞ্চলে, এই ভূখণ্ডে, এই জনপদে কোন সরকার প্রধান বিচারপতিকে ডেকে পাঠান নাই। এটা আমি বলছি আজকে এখান থেকে জনগণের কাছে অবস্থান, আপনি প্রধান বিচারপতি কেন ডেকে পাঠালেন? কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর প্রধান উপদেষ্টা ডেকে পাঠিয়েছেন না প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে গিয়েছেন? প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে চাইলেও তিনি পারেন না। প্রধান বিচারপতি যদি সাক্ষাৎ করতে চান, তিনি তার পদের অবমাননা করছেন, তার পদের তিনি অসম্মান করেছেন। প্রধান বিচারপতি কেন ডেকে পাঠালেন? কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর প্রধান উপদেষ্টা ডেকে পাঠিয়েছেন না প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে গিয়েছেন? প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে চাইলেও তিনি পারেন না। প্রধান বিচারপতি যদি সাক্ষাৎ করতে চান, তিনি তার পদের অবমাননা করছেন, তার পদের তিনি অসম্মান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রধান উপদেষ্টা ডেকে পাঠিয়েছেন না প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে গিয়েছেন? প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে চাইলেও তিনি পারেন না। প্রধান বিচারপতি যদি সাক্ষাৎ করতে চান, তিনি তার পদের অবমাননা করছেন, তার পদের তিনি অসম্মান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কমরেড রহিন হোসেন প্রিন্স, একটু রাজনীতির আলোচনায় ফিরতে চাই। যেমনটি আমরা বিচারপতি সাক্ষাৎ করতে চাইলেও তিনি পারেন না। প্রধান বিচারপতি যদি সাক্ষাৎ করতে চান, তিনি তার পদের অবমাননা করছেন, তার পদের তিনি অসম্মান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কমরেড রহিন হোসেন প্রিন্স, একটু রাজনীতির আলোচনায় ফিরতে চাই। যেমনটি আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে নির্বাচনের সময়সীমা নিয়ে এক ধরনের উত্তাপ রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার সেই বক্তব্যকে কেন্দ্র করে উত্তাপের সূচনা, সেটি হচ্ছে যে শুধুমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইছে। আজ আমরা দেখলাম যে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কমরেড রহিন হোসেন প্রিন্স, একটু রাজনীতির আলোচনায় ফিরতে চাই। যেমনটি আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে নির্বাচনের সময়সীমা নিয়ে এক ধরনের উত্তাপ রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার সেই বক্তব্যকে কেন্দ্র করে উত্তাপের সূচনা, সেটি হচ্ছে যে শুধুমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইছে। আজ আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, এমনটি বোঝাতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। কি বলবেন এ বিষয়ে? না আসলে কি বলবো, যে প্রথম কথা, আজ আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, এমনটি বোঝাতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। কি বলবেন এ বিষয়ে? না আসলে কি বলবো, যে প্রথম কথা আপনি আগে ইউনূস সাহেবের কথা বললেন, তো সেটার উত্তর দেবো নাকি এই যে ওনার কি প্রেস উপসচিব, তাই না, তার কথা উপ প্রেস সচিব? তা এটা কি চলছে, এটা আমার তো প্রথম এটাই বলতে হয় যে চলছে কি, এটাই তো বুঝতে পারছি না। এবং যে না আসলে কি বলবো, যে প্রথম কথা আপনি আগে ইউনূস সাহেবের কথা বললেন, তো সেটার উত্তর দেবো নাকি এই যে ওনার কি প্রেস উপসচিব, তাই না, তার কথা? উপ প্রেস সচিব। তা এটা কি চলছে, এটা আমার তো প্রথম এটাই বলতে হয় যে চলছে কি, এটাই তো বুঝতে পারছি না। এবং যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের সমর্থন দিয়েছিল, আমি তো দেখছি প্রতিটা মুহূর্তে এই আকাঙ্ক্ষার ফাটল ধরাচ্ছে। আপনি দেখেন, আমি আপনার প্রশ্নের সাথে হয়তো প্রাসঙ্গিক না হলেও এখানে মোশাররফ হোসেন ঠাকুরের মতো মানুষ, তিনি শিক্ষকও বটে, তিনি আজকের এই আলোচনায় একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমরা সাধারণভাবে হয়তো জানি, তিনি ৭৭ বছরের ইতিহাস করে বলছে যে কারণটা কি। কারণ কিন্তু এটা আমি যদি বুঝে থাকি অভিযুক্ত করার ব্যাপার না, কারণটা হচ্ছে এই যে বিচার বিভাগকে আমরা স্বাধীন দেখতে চাই, আমরা চাই না কোনো সরকারের হস্তক্ষেপে ওইটা প্রশ্নবিদ্ধ হোক। আমি যদি বুঝে থাকি এই কারণে উনি আজকে এটা বলতে বাধ্য হচ্ছে, তাহলে আজকে এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বলেছি এটা বামজোট মানে বিবৃতি দিয়ে বলেছি, উনি ওই বিদেশে যে জাপানে বসে যেটা বলেছে, একটা হচ্ছে জাপানের মাটিতে আমাদের দেশ নিয়ে এটা বলতে হবে কেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা তো সত্যের অপালক,
এটা তো সত্য, উনি তথ্য বলেন নাই। তৃতীয় বক্তব্য আমরা ওইখানে বলেছিলাম যে এইটা বলার মধ্যে দিয়ে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এটাই। এবার আসি এই যে উপসচিবের যে কথা, এটা তো মানে আমি ঠিক বুঝতে পারলাম না উনি কি বলতে চান। উনি দল, বড় দল, ছোট দল, এইটা ওনাকে জাজ করার কে সুযোগ দিয়েছে? আমি তো পাল্টা প্রশ্ন ওনাকেই করতে চাই, যদিও আমি সাধারণভাবে কালচার, পলিটিক্যাল কালচার এখানে করতে চাইছিলাম না। তাহলে ওইখানে প্রথম দিন ওনারা যে 3টা দলকে ডাকলেন, বিএনপি, আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী জামাতকে, তারপরে ডাকলো আর একটা নতুন দল, তো এই দলকে কোন বিবেচনায় ডাকলেন? বাংলাদেশে কি আর কোনো দল নাই? নিবন্ধিত দল আর নাই? তার ওর থেকে বড় দল নাই? আমি যদি অন্য অর্থে বলি, মিডিয়া কভারেজ আপনারা দেন, সেটা অন্য আলোচনা, দেন, সেটা নিয়ে, মিডিয়া তো আর আমাদের মিডিয়া না, যার যার মিডিয়া দেন, আপত্তি নেই। সারা বাংলাদেশের 64টা, এই দলকে কোন বিবেচনায় ডাকলেন? বাংলাদেশে কি আর কোনো দল নাই? নিবন্ধিত দল আর নাই? তার ওর থেকে বড় দল নাই? আমি যদি অন্য অর্থে বলি, মিডিয়া কভারেজ আপনারা দেন, সেটা অন্য আলোচনা, দেন, সেটা নিয়ে, মিডিয়া তো আর আমাদের মিডিয়া না, যার যার মিডিয়া দেন, আপত্তি নেই। সারা বাংলাদেশের 64টা জেলায় কোন দলের কমিটি কোন বিবেচনায় ডাকলেন? বাংলাদেশে কি আর কোনো দল নাই? নিবন্ধিত দল আর নাই? তার ওর থেকে বড় দল নাই? আমি যদি অন্য অর্থে বলি, মিডিয়া কভারেজ আপনারা দেন, সেটা অন্য আলোচনা, দেন, সেটা নিয়ে, মিডিয়া তো আর আমাদের মিডিয়া না, যার যার মিডিয়া দেন, আপত্তি নেই। সারা বাংলাদেশের 64টা জেলায় কোন দলের কমিটি আছে? ঐতিহ্য কাদের? আমি আমার দলের কথা বাদ দিলাম, অন্য জায়গায়, তাহলে এই জায়গায় তো আমরা তো দেখতেছি এটা স্বজন প্রীতি না, অন্য শব্দ বোধহয় বলা দরকার। তা এইটা যদি উনি এরকম বলে থাকেন, আমি শুনি নাই যে বড় দলের মধ্যে একটা, এই কথাটা তো গ্রহণযোগ্য না। তা আমি মনে করি ওনার কাছে আমি কৈফিয়ত চাই না, আমি বরঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা, তার কাছে কৈফিয়ত চাই, এই কথাগুলো কেন আনছেন, এর উদ্দেশ্য কি? এটা কিন্তু কোনো ভালো খবর না যদি এই ধরনের কথাবার্তা ওনারা বলে থাকেন। বরঞ্চ আমি বলবো, রাজনীতির এই কথাটা উনি কি বললেন না বললেন ওইটাকে না দিলে, প্রথম কথা, এটা প্রথম এবং শেষ কথা, আমাদের গণঅভ্যুত্থানের মধ্যে গঠিত সরকার, আমাদের যে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয়েছিল বলেই তো এত আন্দোলন সংগ্রাম এবং এই কাজগুলো আমাদের করতে হলো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে আন্দোলন সংগ্রাম আমরা করলাম, এই আন্দোলন সংগ্রাম তো বৃথা যাবে যদি আমরা দেখি যে দায়িত্ব পালনটা ঠিকমতো করছে না। তা আমরা মনে করি এই দায়িত্ব পালন করার জন্য তাদের সামনে আসলে পথটা কি? পথটা হবে যাতে করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা যায়, এবং গ্রহণযোগ্য নির্বাচনে ওনারা যে বলছে যে এই যে আন্দোলন সংগ্রাম আমরা করলাম, এই আন্দোলন সংগ্রাম তো বৃথা যাবে যদি আমরা দেখি যে দায়িত্ব পালনটা ঠিকমতো করছে না। তা আমরা মনে করি এই দায়িত্ব পালন করার জন্য তাদের সামনে আসলে পথটা কি? পথটা হবে যাতে করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা যায়, এবং গ্রহণযোগ্য নির্বাচনে ওনারা যেভাবে কোশ্চেন করে এটা ভুল। কারণ আমরা নির্বাচনটা কেন চাই? চাই হচ্ছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে আমরা ভোটের গণতন্ত্রের পথে হাঁটবো, এই কারণে। সুতরাং ভোটের গণতন্ত্রের পথে হাঁটার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র একদিনে হয়ে যাবে, তোরে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা যায়, এবং গ্রহণযোগ্য নির্বাচনে ওনারা যেভাবে কোশ্চেন করে এটা ভুল। কারণ আমরা নির্বাচনটা কেন চাই? চাই হচ্ছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে আমরা ভোটের গণতন্ত্রের পথে হাঁটবো, এই কারণে। সুতরাং ভোটের গণতন্ত্রের পথে হাঁটার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র একদিনে হয়ে যাবে তা না, কিন্তু গণতন্ত্রের যে যাত্রা যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, আমরা সেই যাত্রা ক্ষতিগ্রস্ত যারা করতে চাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা সফল করতে চাইব। কিন্তু ওনাদের এই সমস্ত বিহেভিয়ার আমরা দেখতেছি আমাদের এই গণযাত্রাকে ব্যাহত করে, বরঞ্চ এটাকে কক্ষিগত করে বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো দল, বিশেষ কোনো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষাই তারা করতে চাইছে, যেটা আমরা মোটেই গ্রহণ করব না। নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা যে জটিলতা দেখছি বর্তমান সমস্ত বিহেভিয়ার আমরা দেখতেছি আমাদের এই গণযাত্রাকে ব্যাহত করে, বরঞ্চ এটাকে কক্ষিগত করে বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো দল, বিশেষ কোনো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষাই তারা করতে চাইছে, যেটা আমরা মোটেই গ্রহণ করব না। নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা যে জটিলতা দেখছি বর্তমান সময়ে, গ্রহণযোগ্য নির্বাচনের দেখতেছি আমাদের এই গণযাত্রাকে ব্যাহত করে, বরঞ্চ এটাকে কক্ষিগত করে বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো দল, বিশেষ কোনো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষাই তারা করতে চাইছে, যেটা আমরা মোটেই গ্রহণ করব না। নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা যে জটিলতা দেখছি বর্তমান সময়ে, গ্রহণযোগ্য নির্বাচনের কথা আপনি বলছিলেন, সেই পথকে সংকুচিত করছে কিনা এবং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা? 100 ভাগ করছে, এক কথায় উত্তর 100 ভাগ করছে। কারণ আপনি দেখেন এই যে নির্বাচন নিয়ে এত
কি করার আছে? নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা যে জটিলতা দেখছি বর্তমান সময়ে, গ্রহণযোগ্য নির্বাচনের কথা আপনি বলছিলেন, সেই পথকে সংকুচিত করছে কিনা এবং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা? 100 ভাগ করছে। এক কথায় উত্তর, 100 ভাগ করছে। কারণ আপনি দেখেন, এই যে নির্বাচন নিয়ে এত কি করার আছে, মানে এত কেন কথা হচ্ছে? আপনি সংস্কার করবেন, সংস্কার মানে কি? কমিউনিস্ট পার্টি, আমরাও তো এই আন্দোলনের একজন অন্যতম, দীর্ঘ 1 দশকের ধরছি। 100 ভাগ করছে। কারণ আপনি দেখেন, এই যে নির্বাচন নিয়ে এত কি করার আছে, মানে এত কেন কথা হচ্ছে? আপনি সংস্কার করবেন, সংস্কার মানে কি? কমিউনিস্ট পার্টি, আমরাও তো এই আন্দোলনের একজন অন্যতম, দীর্ঘ 1 দশকের ধরছি। তা আমরা তো চাই সমাজতন্ত্র, সেই লক্ষ্যে মৌলিক সংস্কার চাই, বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন হচ্ছে। কারণ আপনি দেখেন, এই যে নির্বাচন নিয়ে এত কি করার আছে, মানে এত কেন কথা হচ্ছে? আপনি সংস্কার করবেন, সংস্কার মানে কি? কমিউনিস্ট পার্টি, আমরাও তো এই আন্দোলনের একজন অন্যতম, দীর্ঘ 1 দশকের ধরছি। তা আমরা তো চাই সমাজতন্ত্র, সেই লক্ষ্যে মৌলিক সংস্কার চাই, বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন আমার কর্ম। এখন আমি যদি কল্পনা করি যে আমি এইবারে সব করে ফেলবো, তাহলে এর মতো তো আহম্মকি আর হবে না। এমনকি বিএনপি বড় দল, তারা যদি মনে করে তার ওই যে 31 দফা এবং সবকিছু বাস্তবায়ন করবে এই সরকারের মাধ্যমে, এটা ভুল হবে। আমরা জনগণের কাছে যাবো, জনগণ যাকে ম্যান্ডেট দেবে তারা করবে। এনাদের কাজটা কি? যে নির্বাচনটা পুরো ধ্বংস হয়ে গেছিল ব্যবস্থা, ওই ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য, সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই কাজটা করবে। সেই কাজে যদি তারা হাত দিত, এতদিনে কিন্তু সংস্কার হয়ে যেত, না হওয়ার কোনো কারণ নেই। এবং এখন আমরা বলছি অনতি বিলম্বে এই সংস্কার করা সম্ভব, এবং আমরা বারবার বলছি ডিসেম্বর পর্যন্ত কেন যেতে হবে, আমরা তো লজিকই বুঝছি না। ওনারা বলুক না যে ডিসেম্বর আমি এই কারণে যাব, আমরা তো দেখছি না। মানে আপনি ভালো নির্বাচন করার জন্য ডিসেম্বর তো দরকার নাই। তারপরে বুঝতাম যে ওনারা যে দায়িত্ব পালন করছে, মানুষের এত ভালো কাজ করতে পারছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলেন মক ভায়োলেন্স কি এখনো বন্ধ করতে পেরেছে? আপনার আগামীকাল বাজেট হবে, কই বাজেট নিয়ে তো কোনো আলোচনা করলো না। আগের সরকারের ধারাবাহিকতা হয়তো বাজেট হবে। আপনি বলেন চাকরির কি পরিমাণ চ্যুত হয়েছে, কি পরিমাণ মানুষ এই সময় দরিদ্র হয়েছে। বিশ্বব্যাংক কি বলতেছে 27, যে ওনারা যে দায়িত্ব পালন করছে, মানুষের এত ভালো কাজ করতে পারছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলেন মক ভায়োলেন্স কি এখনো বন্ধ করতে পেরেছে? আপনার আগামীকাল বাজেট হবে, কই বাজেট নিয়ে তো কোনো আলোচনা করলো না। আগের সরকারের ধারাবাহিকতা হয়তো বাজেট হবে। আপনি বলেন চাকরির কি পরিমাণ চ্যুত হয়েছে, কি পরিমাণ মানুষ এই সময় দরিদ্র হয়েছে। বিশ্বব্যাংক কি বলতেছে 27 লক্ষের উপরে দরিদ্র হয়ে গেছে। তা আপনি কোনটা কোটের এত ভালো কাজ করতে পারছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলেন মক ভায়োলেন্স কি এখনো বন্ধ করতে পেরেছে? আপনার আগামীকাল বাজেট হবে, কই বাজেট নিয়ে তো কোনো আলোচনা করলো না। আগের সরকারের ধারাবাহিকতা হয়তো বাজেট হবে। আপনি বলেন চাকরির কি পরিমাণ চ্যুত হয়েছে, কি পরিমাণ মানুষ এই সময় দরিদ্র হয়েছে। বিশ্বব্যাংক কি বলতেছে 27 লক্ষের উপরে দরিদ্র হয়ে গেছে। তা আপনি কোনটা করতে পারলেন? বরঞ্চ এরা যদি ক্ষমতা দীর্ঘায়িত করে, একটা জগা খিচুড়ি পাকায় ফেলবে। কেন করিডোরের আলোচনা আসছে, কেন বন্দরের আলোচনা আসছে? আরে বাংলাদেশে নাকি নতুন অস্ত্র কারখানা বিদেশকে সুযোগ করে দেওয়ার কথা হচ্ছে, যেখানে জনগণের আসল কাজের কথা নাই। ওনারা এই কাজ করে তাহলে কার উদ্দেশ্য মানে বাস্তবায়ন করতে চাইছে? এই বাস্তবতা আমরা দেখছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে আগামীকাল। সমাধান সূত্র আমরা পৌঁছাতে পারবো কিনা সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমরা চলমান যে সংকটগুলো দেখছেন নির্বাচন কেন্দ্রিক এবং সংস্কার কেন্দ্রিক, সমাধান সূত্রে পৌঁছাতে পারবো কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কতগুলো ইনফরমেশন কারেক্ট হয় না। আমি কথাটা একটু শার্পলি বলছি, কেউ রাফলি ভাবতে পারে, তাতে আমার কিছু আসা যায় না। কারণ এই যে সংলাপ শুনছেন না, কালকে কোনো সংলাপ হচ্ছে আমার জানা নেই। আমি কারেক্ট করি, আপনি চাইলে, কারণ আগামীকাল যে সভাটি হবে তাতে আমরা আমন্ত্রিত। কম কথা হচ্ছে কতগুলো ইনফরমেশন কারেক্ট হয় না। আমি কথাটা একটু শার্পলি বলছি, কেউ রাফলি ভাবতে পারে, তাতে আমার কিছু আসা যায় না। কারণ এই যে সংলাপ শুনছেন না, কালকে কোনো সংলাপ হচ্ছে আমার জানা নেই। আমি কারেক্ট করি, আপনি চাইলে, কারণ আগামীকাল যে সভাটি হবে তাতে আমরা আমন্ত্রিত। কমিউনিস্ট পার্টির সেক্রেটারি আমার নামে চিঠি আসছে, ইচ্ছা করলে পড়েও শোনাইতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে দেখেন কংক্রিট আসছে না। এইটা কি করছেন? আমাদেরও প্রতিনিধি যাবে, আমাদের 2 জন প্রতিনিধিকে যেতে বলা হয়েছে, এটা আমি অনিয়ারে বলে যাচ্ছি। কালকে আমরা ওইখানে যাব। যেমনটি বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা সংলাপের উদ্বোধন করবেন। শেষ করি তো, উনি সংলাপের উদ্বোধন, ওই যে কথাটা বললেন, যেমনটি বলে না ওনার উদ্বোধন আজকালকে যদি বলি, এই কথাটা আমি না, ঠিক আছে ওইটুকু একটু অফ গেলাম, কারণ আগামীকাল বলে বললাম না। সংলাপের তো উদ্বোধন করার কিছু নাই রে বাবা। প্রথম একটা করছেন ভালো, ওনারা এই এতদিন ধরে যে কাগজ, প্রধান উপদেষ্টা সংলাপের উদ্বোধন শেষ করি তো, উনি সংলাপের উদ্বোধন, ওই যে কথাটা বললেন, যেমনটি বলে না ওনার উদ্বোধন আজকালকে যদি বলি, এই কথাটা আমি না, ঠিক আছে ওইটুকু একটু অফ গেলাম, কারণ আগামীকাল বলে বললাম না।
সংলাপের তো উদ্বোধন করার কিছু নাই রে বাবা। প্রথম একটা করছেন ভালো, ওনারা এই এতদিন ধরে যে কাগজ কলমগুলো নিলেন, এই কথা বারবার বলছি, বারবার উদ্বোধন, ওই যে কথাটা বললেন যেমনটি বলে না, ওনার উদ্বোধন আজকালকে যদি বলি এই কথাটা আমি না, ঠিক আছে ওইটুকু একটু অফ গেলাম, কারণ আগামীকাল বলে বললাম না। সংলাপের তো উদ্বোধন করার কিছু নাই রে বাবা। প্রথম একটা করছেন ভালো, ওনারা এই এতদিন ধরে যে কাগজ কলমগুলো নিলেন, এই কথা বারবার বলছি, বারবার বলতে হচ্ছে, এই পর্যন্ত সম্ভবত 11-12টা সংলাপের তারা সংস্কারের প্রস্তাব তারা দিয়েছে। আপনি কি জানেন এই যে 166টা কোশ্চেন দিল কয়টার? মাত্র 5টা কমিশনের। ক্লিয়ার? এবং এই 5টা কমিশন যে ডাউস বই, এটা বারবার বলছি, ওই প্রশ্নগুলো হিসাব করলে প্রায় 500-700 কোশ্চেন হতো। তার মধ্যে বাছাই করা 166টি। তার মধ্যে প্রথম 3টা কমিশন, শুনে রাখেন, বিচার, জনপ্রশাসন, দুর্নীতি দমন, এই ব্যাপারে মেজরিটি কোনো দ্বিমত নাই। কিন্তু ওনাদের লক্ষ্য ওই ঐক্য না করে হয়তো বিশেষ কোনো কোশ্চেন ঐক্যমত্য করা যায় কিনা। হ্যাঁ ঠিক আছে, আমাদের কিন্তু প্রথম রাউন্ডে 2বার আলোচনা হয়েছে অসমাপ্ত বলে, দ্বিতীয় রাউন্ডে আলোচনা হবে, এইটা না করলেই চলতো, কিন্তু তারপরে করছে আমরা যাব। সুতরাং এটা কিন্তু সংলাপ হচ্ছে না। দ্বিতীয় পর্বে ওর সম্ভবত আমার আরেকটা চিঠি আসছে, 4 তারিখ থেকে ওনারা করতে চান। ঈদের আগে যেতে পারবো কিনা আমরা জানি না। তাহলে 4 তারিখে যেটা, ওইটা না করে ওনারা এই যে 2 তারিখে এটাই এই বিশেষ কোনো বিষয় নিয়ে করতেন। আর সবচেয়ে ঐক্যমত্যে পৌঁছানোর কথা বলছেন, কালকে ওই বক্তৃতা করে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যাবে না। ঐক্যমত্যে পৌঁছাতে গেলে সিম্পল ফর্মুলা বলে দিচ্ছি, একেবারে কংক্রিট পজিশন থেকে সিপিবি এবং বাম জোটের পক্ষ থেকে ওনারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি কি করা দরকার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসুক, রাজনৈতিক দল মিলে আলোচনা করে সমাধান করা যাবে। আর ওনারা যেহেতু অনেক প্রশ্ন নিয়ে এসেছেন, আমি অনুরোধ করব দ্বিতীয় যে সংলাপ যেদিন শোনার শুরু করবেন, কালকে কিন্তু শুরু হচ্ছে না, ওনারা 4 তারিখে একটা প্রপোজাল ডেট আমাকে যেটা পাঠিয়েছে কমিউনিস্ট পার্টির কাছে, সেটা এই সব আমি ওপেন করে দিলাম। যদিও 4 তারিখে আমরা বলেছি আমরা সময় চাই, ঈদের আগে 4 তারিখে তো কোনো সময় না। আমরা বলবো আর কি যে এইখানে যে বিতর্কিত বিষয়গুলো সেগুলো বাদ দেন, কোন ঐক্যমত্য যেটা হয়নি সেটা নিয়ে তো নতুন করে চেষ্টা করে দরকার নেই। ঐক্যমত্য যেটা হয়েছে আপনারা প্রচার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুনির্দিষ্ট রোডম্যাপে আপনি সমাধান দেখছেন। ধন্যবাদ জানাচ্ছি। না, এটা রোডম্যাপ আমি বলছি যে ওইটা সুনির্দিষ্ট কথা বলেন, কিন্তু এর জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে নির্বাচন কমিশনকে বলতে বাধা করে আমি তো বাধা দেখি না। নির্বাচন কমিশনকে রোডম্যাপ করতে বলেন, আর এখানে আলোচনা করে যতটুকু ঐক্যমত্য হয় জাতির সামনে আপনারা প্রচার করুন। রোডম্যাপে আপনি সমাধান দেখছেন। ধন্যবাদ জানাচ্ছি। এটা রোডম্যাপ আমি বলছি যে ওইটা সুনির্দিষ্ট কথা বলেন, কিন্তু এর জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে নির্বাচন কমিশনকে বলতে বাধা করে আমি তো বাধা দেখি না। নির্বাচন কমিশনকে রোডম্যাপ করতে বলেন, আর এখানে আলোচনা করে যতটুকু ঐক্যমত্য হয় জাতির সামনে আপনারা প্রচার করে দেন। মুশাররফ ঠাকুর, একই বিষয় আপনার মত। আমি বলছি আগে এই আমাদের এই অঞ্চলে, সিলেট ময়মনসিংহ অঞ্চলে ছেলে বাচ্চাদের সুন্নতে খাতনার পরে এই ঘোড়ার উপরে উঠাইয়া মাথায় পাগড়ি পরাইয়া এই মহল্লা পাড়া ঘুরাইতো, বুঝছেন? একটা প্রবাদ। আগে এই আমাদের এই অঞ্চলে, সিলেট ময়মনসিংহ অঞ্চলে ছেলে বাচ্চাদের সুন্নতে খাতনার পরে এই ঘোড়ার উপরে উঠাইয়া মাথায় পাগড়ি পরাইয়া এই মহল্লা পাড়া ঘুরাইতো, বুঝছেন? একটা প্রবাদ, একটা প্রথা ছিল। তো এখন এবং অনেক লোকজনের খানা দানা হইতো। তো এখন এটা যুগ পাল্টে গেছে, এখন হসপিটালে বাচ্চাকে নিয়ে যায়, কেউ জানে না, কেউ শুনে না, মনে করেন একটু লজ্জার ব্যাপার, এটা দরকার নাই করার। তখন ডক্টর ইউনূস সাহেব একবার সংলাপ উদ্বোধন করলেন, কয়েকবার বৈঠক টৈঠক হলো, আবার দ্বিতীয় পর্যায়ে তিনি উদ্বোধন করার কি আছে, আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি বলেছেন এটা কি সংস্কারের কলা দেখাচ্ছেন? এটা সংস্কারের কলা দেখাবেন না। তো আমি আপনাকে বলছি যে উনি কি করতে চাচ্ছেন, আসলে এর আড়ালে কি করতে চাচ্ছেন। দেখুন, বন্দর উনি দিয়া দিতে চান, করিডোর দিয়া দিতে চান ঝড়ের বেগে, সচিবালয় অচল, বন্দর অচল, নগর ভবন অচল, শেয়ার বাজারে ধস, রাজনৈতিক দলকে নিয়ে অচল এনবিআর, রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর ইউনূসের মিথ্যাচার। আমরা ইশরাক হোসেনের বিষয়ে যেমনটি দেখলাম যে আপিল বিভাগের তরফ থেকে একটি পর্যবেক্ষণ এসেছে, এই সমস্যার সমাধানের মধ্য দিয়ে হবে কিনা সে আলোচনায় ফিরতেছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। না, ঠিক আছে, নির্বাচন কমিশনের হাতে যেহেতু আইনের এক্সপার্ট খুব লোকজন কম, একজন কমিশনার মাত্র আইন বিভাগ থেকে যাব, সেই ক্ষেত্রে তো চাইতেই পারে। তো চাইলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে। ধন্যবাদ আপনাকে। না, ঠিক আছে, নির্বাচন কমিশনের হাতে যেহেতু আইনের এক্সপার্ট খুব লোকজন কম, একজন কমিশনার মাত্র আইন বিভাগ থেকে যাব, সেই ক্ষেত্রে তো চাইতেই পারে। তো চাইলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আইন বিভাগ তার আইন মন্ত্রণালয় সেইটা সে দেয় নাই, উত্তরটা দেয় নাই, তখন তার লাস্ট কর্মদিবসে নির্বাচন কমিশন তার গ্যাজেট প্রকাশ করে দিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এখন দেখা যাক যে এই আপিল বিভাগের এই নির্দেশনা বা অবজারভেশন পাওয়ার পরে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আসুন আমি আপনাকে বলি যে আজকে আগামীকালকে এর আগের সেগমেন্টে যে আলোচনা হলো ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্য কমিশন আমি নির্দিষ্ট অনেকগুলো সূত্র থেকে জানি যে ঐক্যমত্য কমিশনের যে 6 জন আছে এদের মধ্যেই ঐকমত্য নাই, এরাই সবাই সব বিষয়ে একমত নন। তো ডক্টর ইউনূসকে আমার মনে হয় অন ক্যামেরা তিনি আলাদাভাবে ডেকে নিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা কোন কোন বিষয়ে একমত। আর এইটা ওনার আগে নির্দিষ্ট এইটা জানা উচিত। জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, কমরেড রহিন হোসেন প্রিন্স। এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচনের কি প্রভাব? না, দেখুন, এই ব্যাপারে আমাদের প্রথম 2টা অবজারভেশন আমার দিক থেকে। নাম্বার 1 হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের নিবন্ধন রাখার পক্ষে না, এই হচ্ছে পজিশন। মোশাররফ আহমেদ ঠাকুর, কমরেড রহিন হোসেন প্রিন্স। এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচনের কি প্রভাব? না, দেখুন, এই ব্যাপারে আমাদের প্রথম 2টা অবজারভেশন আমার দিক থেকে। নাম্বার 1 হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের নিবন্ধন রাখার পক্ষে না, এই হচ্ছে পজিশন আমাদের, যা নীতিগত পজিশন বললাম। তবে অবশ্যই রাজনৈতিক দলের স্বচ্ছতা। না, দেখুন, এই ব্যাপারে আমাদের প্রথম 2টা অবজারভেশন আমার দিক থেকে। নাম্বার 1 হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের নিবন্ধন রাখার পক্ষে না, এই হচ্ছে পজিশন আমাদের, যা নীতিগত পজিশন বললাম। তবে অবশ্যই রাজনৈতিক দলের স্বচ্ছতা, জবাবদিহিতা, অর্থের উৎস এবং তারা কিভাবে নীতিমালা গ্রহণ করছে, আমাদের প্রথম 2টা অবজারভেশন আমার দিক থেকে। নাম্বার 1 হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের নিবন্ধন রাখার পক্ষে না, এই হচ্ছে পজিশন আমাদের, যা নীতিগত পজিশন বললাম। তবে অবশ্যই রাজনৈতিক দলের স্বচ্ছতা, জবাবদিহিতা, অর্থের উৎস এবং তারা কিভাবে নীতিমালা গ্রহণ করছে এর জন্য একটা নিয়ম নীতি থাকতে হবে, এটা আমাদের জেনারেল পজিশন। কিন্তু যে দলটির কথা বললেন, কিছুদিন আগে আওয়ামী লীগকে তা নিষিদ্ধ করা হলো না, যে বিচার না হওয়া পর্যন্ত তাদের কাজ নিষিদ্ধ থাকবে কেন? তার তো অন্যতম কারণ তারা এক ধরনের গণহত্যা সংগঠিত করেছিল, মানে তাদের ভাষায় হত্যাযজ্ঞ করেছিল। তো সত্য 24-এর, তো তারা তো 71-এর গণহত্যাকারী, আমাদের কোর্টে বিচারাধীন জায়গা আছে, তাইলে এইটা নিষিদ্ধ হয় না কেন? সেই প্রশ্নটা আমাদের কাছে আবার নতুন করে এই সরকারের কাছে করতে চাই। আপনি যদি নীতিগত পজিশন দেখেন তাহলে সেইটা হওয়া উচিত। একই সাথে আর একটা কথা আপনার এখানে আগে বলেছে কিনা জানি না, নিশ্চয়ই বলেছি হয়তো, যে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল তাদের ওইখানে কিন্তু বলা ছিল যে তারা সারেন্ডার করলো তাদের অক্সিলারি ফোর্স সহ। তো অক্সিলারি ফোর্স মানে কি? যারা রাজাকার আল-বদর তৈরি করেছিল, তাদের পলিটিক্যাল ফোর্স তারা। সুতরাং তাদের রাজনীতি কিভাবে বাংলাদেশে করছে সেটাই না বড় প্রশ্ন। এবং সম্প্রতিকালে দেখবেন যে আমাদের ছাত্র বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে তাদের উপরে তারা কিন্তু আক্রমণ পরিচালনা করেছে। দেখছেন একজন নারীকে কিভাবে লাথি মারলো,